আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কিছু সুখবর রয়েছে। আমি আশা করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। যে কোনো সময় একটা যে কোনো দুর্ঘটনা আওয়ামী লীগ ঘটাই দিতে পারে। কি ঘটতে চলছে? আসিফ নজরুল ইসলামের সরকারি বাসভবনের বাগানে একটা জিনিস পাওয়া গেছে, আর ওই জিনিসটা পাওয়ার পরপরই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মানে সিটিটিসি আপনার এই জিনিসটা পাওয়ার পরে তারা বলছেন যে এটা একটা ড্রোন। আসিফ নজরুলের বাসভবনে, আসিফ নজরুল হচ্ছেন একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তার বাসভবনে ড্রোন পাওয়া গেছে। এখন ড্রোনটি পাওয়া গেছে আসিফ নজরুলের যে বাসা আছে তার বাগানে, এখানে আম গাছের নিচে। ডক্টর ইউনূসের রং ফুরাই গেছে, এই সরকারের রং ফুরাই গেছে, এরা এখন ঠুস হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন সকালে শুনবেন এরা পালিয়ে গিয়েছে, সেনাবাহিনী হাতে ক্ষমতা চলে গিয়েছে, সেনাবাহিনী আবার বিএনপি অন্যান্য দলের সাথে বসে একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, তারপরে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে। কারণ কোনো এ নাই, সকল সেক্টর এখন খেয়ে চুষে টাকা পয়সা সব লোপাট হয়ে গিয়েছে। আপনারা জানেনও না, অনেকে জানে বলে কিন্তু মিডিয়াতে অনেক কিছু প্রচার হয় না। যে আন্তর্জাতিক যে খেলাগুলো বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ খেলছে, সেই খেলাগুলো যদি শেখ হাসিনার পক্ষে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একে একে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু শেখ হাসিনার এখানে দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেটিও যেমন প্রায়োরিটি পাবে, একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মাথা চাড়া দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পাবে। বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সেনাপ্রধান ডিসিদের সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, কিছু হুকুম জারি করেছেন, এরকম লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছিল। এই নির্দেশনাগুলো ডিসিদেরকে, জেলা প্রশাসকদেরকে সেনাবাহিনী প্রধান। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, আজকের খবরের ইতিমধ্যে শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। আগামী দিনে আওয়ামী লীগের কি করণীয়, নেতারা কিভাবে কাজ করবে, এ টু জেড ব্রিফিং তিনি করছেন। এমনকি ছোট ছোট গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ, অফিসিয়াল মিটিং, সবকিছুতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন, নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে। তো এই যখন অবস্থা, তখন গেল কয়েকদিন আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হয়েছিল, আপনাদের খেয়াল আছে তো? তো সেই বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে কথোপকথন হয়েছিল। আর আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিক ভাই, তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যেগুলো এখন ডক্টর ইউনূসের কথার সাথে কোনো আগামাথা নাই। এবার আসেন, মোদি কোন ইস্যুতে শেখ হাসিনা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বক্তব্য দিয়েছেন। আল জাজিরা, আপনার আল জাজিরার সংবাদ মাধ্যম, সেখানে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন আপনার আল জাজিরায়। তো ভিডিও সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা এখন সামনে আসছে, যেটা নিয়ে আবার মাঠে আলোচনা সমালোচনা দুইটাই চলছে। আল জাজিরার সাংবাদিক নিয়েভ ওয়ার্কার, তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তো বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন, আমরা দেখেছিলাম, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন, মানে ভারতকে বলছিল যে দেখেন, তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছে, তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন, স্টেটাস, দেশে বিশৃঙ্খলা, অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রতকর একটা অবস্থা। সেই জন্য মোদিরও বলছিল যে আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে। বাট মোদি কি বলছে? মোদি বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না। কেন পারবেন না? কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, আর এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোনো রকম সাইট, ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন, যে এগুলো যদি হয়, সেটাকে মোদির নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। আল জাজিরার সাংবাদিক তিনি দাবি করেন
যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয়, তখন আমি স্পষ্ট করি ঠিক আছে যে মোদী, যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না। এক ধরনের আত্মসমর্পণই করে ফেললো। কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই যে এনসিপি বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাহলে আমরা যা শুনছি, তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে যদি আমরা কোট করি, তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে পারবো না। মানে এখানে একটা অসহায়ত্ব ফুটছে, নাম্বার 1। নাম্বার 2, রাখেন ভালো কথা, কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয়, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয়। তো তখন মোদী কি বলছিলেন? মোদী বলছেন যে ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের প্রেস সচিব শফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্যগুলো দিলেন, এখন আল জাজিরার সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোনো একটা সিঙ্গেল বক্তব্য কি এখানে দেখলাম আমরা? তার মানে কি শফিক ভাই ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করে ফেলতেছে, ওইটা করে ফেলতেছে, বিষয়গুলো কি এরকম হচ্ছে না? তিনি যে বক্তব্যটা দিলেন বিমস্টেকের পরদিন, তখনই ভারত এটারে কাউন্টার করছিল যে এমন কোনো বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে এরকম সংলাপই হয় নাই। আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আল জাজিরাকে নিজে সাক্ষাৎকারটি দিচ্ছেন, সেখানে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বদলে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদীকে যে আপনি শেখ হাসিনাকে চুপ করাই রাখেন ভাই। মোদী উল্টা বললো যে না, আমি পারবো না। ফিরিয়ে আনার প্রশ্নই তো এখানে আসে নাই, বা আলোচনাটাই ওঠে নাই, নাকি আল জাজিরার সাংবাদিক এই প্রসঙ্গে জিজ্ঞেস করেন নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন নাই। বাট আমার তো ধারণা ফিরিয়ে আনার ব্যাপার যদি কথাবার্তা হইতো, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আল জাজিরাকে এই তথ্যটা দিতেন। এটা তো সাংঘর্ষিক অবস্থান। অপরদিকে এনসিপি আগামী 10 দিনের সময় দিছে, 2রা মে মহাসমাবেশ ডাকবে। তা আমি ওই যে বরাবরই বলি, আমার কথাগুলো যেভাবেই নেন, সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এটা করবেন না, জীবনেও করবেন না। এটা কেন জানি মনে হয় আর কি, করতেও পারেন বাট করবেন না, এটাই সম্ভাবনা বেশি। কারণ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না, মানে প্রধান উপদেষ্টাদের কাজ না। এটা আইন বিচার বিভাগ আছে, সেখান থেকে দল যদি কোনো পানিশেবল হয় সেটা হবে। তবে যারা অন্যায় করছে, অপরাধ করছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে বিচারের বিষয়টা তিনি কথা বলছেন। আসিফ নজরুল ইসলামও সেম কথা বলছেন। তাহলে সবকিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, শেখ হাসিনা কি বলা হয় যে আসলে ওনাকে ফেরত আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার রিস্ক নিবে না। নির্বাচনের অভাবে বিএনপি শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। নির্বাচনের অভাবে না খেয়ে মরছে। বিভিন্ন দুর্ভিক্ষ হয় না, প্রাকৃতিক দুর্যোগ, ফসল হয় নাই। 1974 সালে যেরকম আওয়ামী দুর্যোগ কাম ন্যাচারাল ডিজাস্টার দুইটাই হয়েছিল, তখন মানুষ না খেয়ে মরে, অথবা কোনো একটা জিনিসের অভাবে না খেয়ে মরে। ওরকম বিএনপি এখন নির্বাচনের অভাবে মরছে, খুব কষ্টে আছে, তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আছে। এটা বিএনপি নেতারা স্বীকার করছে। এই যে বিএনপির হা হুতাশ, এই জিনিসটা আবার মাঠে দিন দিন জামাত ইসলামী, চরমোনাই, ডক্টর ইউনূস এই গ্রুপটার সম্ভাবনা বাড়াচ্ছে, জনগণের কাছে তাদের ক্রেডিবিলিটি বাড়ছে। দেখেন, রাজনীতিতে আপনাকে এই পক্ষগুলো বুঝতে হবে। ডক্টর ইউনূস একটা পক্ষ, ওয়াকারুজ্জামান একটা পক্ষ, যদিও ওয়াকার ধীরে ধীরে লাইনে আসবেন বিশ্বাস করি। আর জামাত, চরমোনাই, এনসিপি তারা একটা পক্ষ। কোনো পক্ষ আবার একসাথে তাদের মিল আছে, আবার বিএনপি আর একটা পক্ষ, বিএনপি ভারতের আর একটা পক্ষ। এই পক্ষ বিপক্ষের খেলা বুঝতে হবে। রাজনীতি কখনো পক্ষ বিপক্ষ ছাড়া হয় না। আপনার ফ্রেন্ডস থাকবে, এনিমি থাকবে, এটা পলিটিক্যাল সায়েন্স, এটা এড়ানো যাবে না। তো দর্শক,
নির্বাচনে দেখা নেই, জনগণ সুখে নেই। ফারুক, এর মানে সুখে নেই, শান্তিতে নাই। সুখ শান্তি না থাকলে তো মানুষ শেষ হয়ে যায়, মারা যায়। মনের সুখই বড় সুখ। তো নির্বাচন নেই, এই কারণে নাকি সুখে নেই। আর মানুষ মানে হচ্ছে, বিএনপি যখন বলবেন মানুষ বা জনগণ, তখন বলবেন যে বিএনপির পান্ডারা। তাহলে বিএনপির লোকজন সুখে নেই, নির্বাচনের অভাবে বিএনপি সুখে নেই। এটাই হচ্ছে ফারুকের এই বক্তব্যের তাৎপর্য। তো এই নির্বাচনের অভাবে সুখে নেই, এটা কিভাবে, হাউ? দেখেন, নির্বাচন হলে হাসিনার আমলে নির্বাচনে বিএনপি কিছু করতে পারে। সাপোজ 18 সাল নির্বাচনে বিএনপি তো কলা পেয়েছে, কলা, কোনো সংসদীয় আসন পায়নি, কিছু কলা ধরিয়ে দিয়েছে। কিন্তু বিএনপিতে শত কোটি বা কোনো কোনো তথ্য মতে 1000 কোটি টাকা মনোনয়ন বাণিজ্য হয়েছে। সাপোজ স্থানীয় সরকার অনেক নির্বাচন হয়েছে, সেখানে বিএনপির প্রার্থীরা জিততে পারুক বা না পারুক, শত কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়েছে। এর মানে নির্বাচনে জাতির উপকার হোক বা না হোক, কে জিতলো কে জিতলো না, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু মনোনয়ন বাণিজ্যটা একটা বিশাল যে ব্যবসা, এটা কিন্তু চমৎকার। তো এই জায়গাটা এবং নির্বাচনে জিতুক আর হারুক, বিএনপির নেতার সাথে ঘুরবে মোটরসাইকেল নিয়ে, প্রত্যেকদিন 500 টাকা 1000 টাকা হাজিরা, এটাও তো একটা ব্যবসা। তো এইভাবে নির্বাচনের অভাবে বিএনপি না খেয়ে মরছে। অনেক বছর হলো নির্বাচন, মনোনয়ন বাণিজ্য করতে পারে। জেলা নেতারা খাবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও তো মনোনয়ন বাণিজ্য চলবে, সেটা নিয়ে জেলা উপজেলা নেতারা খাবে। মানে নির্বাচন হওয়া মানে বিএনপির শরীরে একটু গতি আসা, খাওয়া খাওয়ি চলবে। আর নির্বাচন না হওয়া মানে না খেয়ে মরা। এটি হচ্ছে নির্বাচনে দেখা নেই, জনগণ মানে বিএনপি সুখে নেই। বুঝতে পারছেন? কিন্তু ইন রিয়ালিটি জনগণ সবচেয়ে সুখে আছে ডক্টর ইউনূসের এই আমলে। জনগণ ভোটের কথা মনেও করে না, যে আমরা যাকে ভোট দিব ভাই তাকে তো পেয়ে গিয়েছি, আমরা যেরকম সরকার চাই সেরকম সরকার পেয়ে গেছি, আমরা ভোট দিব কেন, অযথা টাকা খরচ করবো কেন, রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভোট দিতে যাবো কেন, কোনো প্রয়োজন নেই। এই সরকার যখন ব্যর্থ হবে তখন নির্বাচনের কথা আসবে। এটা জনগণের মত, আমার কথা না। এটা হচ্ছে ফারুকের কথা। এই ফারুক কিছুদিন আগে বলেছিলেন যে জামাত নাকি মহিলাদের মসজিদে ডেকে জান্নাতের টিকিট দেয়, অথচ মহিলাদের নিয়ে কোনো প্রোগ্রাম জামাত ইসলামী মসজিদে কখনোই করে না। মিথ্যাচার করেছে ফারুক সাহেব। নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে রিজবি, মানে আর চলে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে? আচ্ছা, এভাবে চললে সমস্যাটা কি? আপনি সমস্যা দেখেন কোথায়? অতীতে যত কথিত নির্বাচিত সরকার এসেছিল তার চাইতে কোনো অংশে খারাপ চলছে না ভালো চলছে? ভালো চলছে। অর্থাৎ নির্বাচন ছাড়া এভাবে যদি চলে, জনগণ যদি মেনে নেয়, তাহলে আপনার সমস্যা কি? আর নির্বাচন ছাড়া কবে চলবে? কেন? নির্বাচন কি তেল, যে তেল ছাড়া চলে না? এটা তো কিছু না। নির্বাচনের পরিবেশ তৈরি করা কাজ চলছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যখন হবে তখন নির্বাচন হবে। সংস্কারের পর যখন শতভাগ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা আসবে তখন নির্বাচন হবে। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আসলে সরকার চাচ্ছে কি, জনগণের প্রত্যাশা ছিল একটা জাতীয় নির্বাচন। না, এটা ওই 2024 সালের 7 জানুয়ারির আগে জনগণ এটা ভাবতো, তাও তেমন আগ্রহ ছিল না। যদি থাকতো তাহলে 7 জানুয়ারি নির্বাচন ঠেকিয়ে দিতে বিএনপির ডাকে জনগণ মাঠে নামতো, কিন্তু নামে নাই। এর মানে ওই নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ তেমন ছিল না। সেটার দেখা নেই গত 7 মাসে। গত 7 মাসের কথা কেন বলছেন? তার আগে 7 জানুয়ারিটার কথা একটু বলেন। জনগণ কেন 7 জানুয়ারি নির্বাচন ঠেকাতে মাঠে নামে নেই? আপনার তো লিফলেট বিতরণ করেছেন, হরতাল অবরোধ, কত কিছু দিয়েছেন, বাল ছেড়েছেন, কিছুই তো পারেননি। তিনি বলেন 1-11 পরিস্থিতি করে অতীতে কেউ সফল হয়নি, তারেক রহমান মাইনাস করার চক্রান্ত সফল হয়নি, এখন কেউ সে চক্রান্ত করার চেষ্টা করা হলে আবারও মাঠে নামা হবে। মানে বিএনপি মনে করছে যে আবারও 1-11 মতো কিছু করতে পারে, তারেক রহমানকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তারেক রহমান তো নিজেই মাইনাস হয়ে বসে আছেন, তাকে দেশে আসতে কেউ নিষেধ করে? তিনি কেন দেশে আসেন? এর মানে কি? এর মানে হচ্ছে তারেক রহমান নিজেই রাজনীতিতে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে থাকছেন। তিনি যদি মাইনাস হতে না চান তাহলে দেশে আসুন ভাই, কেন আসেন না? খালেদা জিয়া নাকি এপ্রিলের মাঝামাঝি সময় দেশে আসবে, এপ্রিলের মাঝামাঝি তো শেষ, কই আসেন না তো? আমি তখনই বলেছিলাম এটা চাপাবাজি।
অনির্বাচিত সরকার গণতন্ত্র বিনিয়োগ উন্নয়নের বড় বাধা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলোচনা সভায় সভাপতি করেন। দেখেন, অনির্বাচিত সরকার, এই সরকারকে অনির্বাচিত সরকার বলাটাই একটা বেয়াদবি। এর জবাব অনেকবার দিয়েছে, চরম বেয়াদবি। এটা মূর্খতা। কতটা মূর্খতা? বলদ গরু থেকে, ষাঁড় গরু থেকে দুধ কিংবা বাচ্চা প্রত্যাশা করা যেরকম মূর্খতা, এই সরকার নির্বাচিত অনির্বাচিত এই প্রশ্ন করাটা ওই রকম মূর্খতা। ইন্টারিম গভর্নমেন্ট কখনো নির্বাচিত হয় না, এটা তো পাগলও বোঝে। তো অনির্বাচিত না নির্বাচিত এই প্রশ্নটা কেন করে? এটা তো ভারতের প্রশ্ন, আমরা জানি না। এটা বৈধতাটা অন্যভাবে, এটা নির্বাচিত অনির্বাচিত এই প্রশ্ন না। জয়নুল আবেদিন ফারুক বলেন, আটলান্টিক মহাসাগরের মতো বড় দল বিএনপি। তাহলে গত 16 বছর কি করেছেন? এত বড় দল, পুলিশের বাঁশির শব্দ শুনে পালিয়েছেন। বিগত 16 বছর ধরে আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আপনাদের সেই আন্দোলন সফল হয়নি। এখন সুষ্ঠু নির্বাচন ডক্টর ইউনূস আপনাদের আন্দোলন ছাড়াই সফল করে দিবেন, জাস্ট ওয়েট করেন। তিনি বলেন, 11 পরিস্থিতি করে অতীতে কেউ সফল হতে পারেনি। জনগণ 11 এই যে 11 মানে ভয় বিএনপি তাড়িয়ে বেড়াচ্ছে, এটা বিএনপির ধ্বংস আরো ত্বরান্বিত করবে। অথচ 11 কোনো গ্রাউন্ড পরিস্থিতি কিচ্ছু নেই। তিনি বলেন, দেশের মানুষ হতাশায় ভুগবে নির্বাচন দেরি হলে। মানুষ চেয়েছে অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে, এটাই করবে। মানুষ হতাশা না, মানুষ আরো আশাবাদী হচ্ছে যে নির্বাচন আর দেরিতে হবে। নির্বাচন তাড়াতাড়ি হলে মানুষ হতাশ হয়ে পড়ে, শেষ, দেশ শেষ, আবার পুরনো বৃত্তি চলে যাবে। অতএব নির্বাচন কত তাড়াতাড়ি হলো এটা নিয়ে মানুষ হতাশ। নির্বাচন তাড়াতাড়ি হলেই মানে দেশটা শেষ, এখন ভালো আছে, এরকম একটা ফিলিংস মানুষের মধ্যে এসেছে। আর 11 মানে হচ্ছে সেনা সমর্থিত। আর এখন তো সেনাবাহিনী ভারত বিএনপি আওয়ামী লীগের পক্ষে ভাই, মানে সেনাপ্রধান, এখানে সেনাপ্রধান কি করছে? বিশেষ কোনো রোল প্লে করছে? ডক্টর ইউনূস সেনাপ্রধান কোথায় চলছে? তো 11 ভূত কোথায় দেখছেন? তিনি বলেন, আমাদের নিজস্ব আত্মপরিচয় স্বাধীনতা সার্বভৌমত্ব শিখিয়ে গেছেন শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান দল নেতৃত্বে সুসংগঠিত করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়ার আদর্শে বিএনপি বিশ্বাস করে না। রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলছেন। সংসদে বসে বসে সংস্কার করে তা সংশোধন করা হয়েছে। তাহলে কেন এত সংস্কার কথা বলছেন? আপনারা বলছেন বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার, যে দল নির্বাচিত হবে সে দল বাকি সংস্কার করবে। আচ্ছা, যে দল নির্বাচিত হবে সেই দল সংস্কার করবে, মানে এই থিওরি আপনি কোথায় পেয়েছেন? প্রথম আলোর একটা কলাম আমি আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছি যে অতীতে নির্বাচিত সরকার সংস্কার করতে পারেনি। 1991 সালে যে বিষয়গুলো বাস্তবায়ন করার কথা ছিল সেটাও বাস্তবায়ন সম্ভব হয়নি। মানে নির্বাচিত সরকার ইতিহাস মানে ধান্দাবাজের ইতিহাস। অতএব গুরুত্বপূর্ণ সংস্কারগুলো ডক্টর ইউনূসের মাধ্যমে হতে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। এ সময় তিনি প্রশ্ন করে বলেন, নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে? 8 মাস তো হয়ে গেছে, আপনারা কি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছেন নাকি? তাহলে সংস্কার কত সময় লাগবে আপনাদের? দেশের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষ পছন্দের সরকার পেয়ে গেছে, এই কারণে ভোট নিয়ে মানুষের তেমন ব্যস্ততা নেই। মানুষ এখন সংস্কার নিয়ে ব্যস্ত। ফেসিবাদ শেখ হাসিনা গুম করে বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বিএনপির মুখে মানায় না, কারণ শেখ হাসিনার চরিত্র এখন বিএনপির মধ্যেই জনগণ দেখতে পাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের পাক ভারত উপমহাদেশের দুটো চির প্রতিদ্বন্দ্বী এবং যারা একে অপরকে শত্রু রাষ্ট্র হিসেবে মনে করে ভারত এবং পাকিস্তান, তাদের মধ্যে সীমান্তে গোলাগুলি চলছে বৃহত্তর পরিসরে। ভারত অধ্যুষিত যে জম্মু এবং কাশ্মীর রয়েছে, তো সেই কাশ্মীরের একটা গ্রাম পাহেলগাম গ্রাম পর্যটন এলাকা, সেখানে অতি সম্প্রতি সন্ত্রাসীদের হাতে প্রায় 30 জনের মতো পর্যটক নিহত হয়েছেন খুব নির্মমভাবে। এবং এই ঘটনার জন্য ভারত স্পষ্টতই পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তান বরাবরের মতো এটার দায় অস্বীকার করছে। এবং এটি নিয়ে এখন কাশ্মীর সীমান্তে, অর্থাৎ জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং ভারত অধ্যুষিত কাশ্মীর, এই সীমান্তে গোলাগুলি হচ্ছে প্রতিদিন গোলাগুলি হচ্ছে এবং ভয়াবহ গোলাগুলি হচ্ছে। এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, যুদ্ধে রূপান্তরিত করার জন্য যে বেসামরিক উদ্যোগগুলো, সেগুলো মোটামুটি চূড়ান্ত করা হয়ে গেছে। দুই দেশের রাষ্ট্রদূত পর্যায়ে
বাকযুদ্ধ চলছে। পাকিস্তান তাদের দেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাস রয়েছে সেখান থেকে বেশিরভাগ কর্মীকে ফেরত পাঠিয়েছে। এখন মাত্র 30 জনকে সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। একই অবস্থা দিল্লিতে যে পাকিস্তান দূতাবাস রয়েছে সেখানেও ভারত একই ব্যবস্থা নিয়েছে। ভারত ইতিমধ্যে দুটো গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছে। এর মধ্যে 1960 সালে করা পানি চুক্তি, অভিন্ন পানি বন্টন যে চুক্তি, সিন্ধু নদীর যে 6টি শাখা নদী রয়েছে যার 3টি পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত এবং পাকিস্তানের ভিতর দিয়ে যে নদীগুলো প্রবাহিত সেই নদীগুলোর যে উৎসমূল থেকে যে ধারা পাকিস্তানে প্রবাহিত এবং সেই পানি যেটা ভারতে যাচ্ছে সেটার উপর ভারত যেন তার ন্যায্য হিস্সা পায়, সেটার জন্য আবার বাকি যে 3টি নদী যেটার উৎস মূল হলো পাকিস্তানে, আবার সেটা মাঝপথে এসে ভারতে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আবার 3টে নদী পাকিস্তানে ঢুকেছে। তো এরকম মোট 6টি নদী যার উৎসমূল কিন্তু পাকিস্তানে, এবং সবগুলো পাহাড়ি খরস্রোতা নদী। তো এই নদীগুলোর পানির চুক্তিকে, মানে পানির প্রবাহকে ন্যায্যতার ভিত্তিতে রাখার জন্য একটা চুক্তি হয়েছিল 1960 সনে আইয়ুব খান এবং পণ্ডিত জওহরলাল নেহরুর মধ্যে, এবং এটাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে সুরক্ষিত চুক্তি। এই কারণ হলো এই চুক্তির গ্যারান্টি ক্লজে বিশ্বব্যাংকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাৎ যদি কোনো পক্ষ এই চুক্তি না মানে তাহলে বিশ্ব ব্যাংক চাপ প্রয়োগ করবে এবং বিশ্ব ব্যাংকের সমস্ত ফান্ডিং ওই দেশে বন্ধ হয়ে যাবে। তো এখন যেহেতু ভারত এটি একতরফাভাবে বাতিল করেছে, ফলে বিশ্ব ব্যাংকের যে খড়গ এটি ভারতের উপর নিপতিত হবে। 2 নম্বরে আর একটা চুক্তি হয়েছিল সিমলা চুক্তি। সিমলা চুক্তিটা ছিল অনেকগুলো চুক্তির সমন্বয়। 1973 সালে এই চুক্তিটি যখন হয় জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে ভারত সরকারের, তো সেই চুক্তিতেও আসলে যে জুলফিকার আলী ভুট্টো, তখন বেনজির ভুট্টো খুব ছোট, তিনি সেইখানে উপস্থিত ছিলেন। তো সেই চুক্তিতে পাকিস্তানের যে মুন্সিয়ানা, সেই মুন্সিয়ানার কারণে এখানে এমন কতগুলো শর্ত ছিল যে শর্তগুলো ভারতের জন্য অনেকটা অবমাননাকর ছিল, কিন্তু তারপরে ভারত এটা করতে বাধ্য হয়েছিল। এবং এই কারণে যে ওখানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সম্ভবত লাল বাহাদুর শাস্ত্রী, তো তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এই চুক্তি করার সময়। এখন সেই সিমলা চুক্তি সেটাও বাতিল করেছে একতরফাভাবে ভারত। এবং এই দুটো চুক্তির বাতিলের পাশাপাশি কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে, একইভাবে পাকিস্তানের বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে এবং পাকিস্তানের যে আকাশপথ এটি ভারতের জন্য নিষিদ্ধ করেছে। এবং আপনি জানেন যে পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভারতের আকাশপথ ব্যবহার না করেও সারা দুনিয়ার সঙ্গে পাকিস্তান যোগাযোগ রাখতে পারে, কিন্তু পাকিস্তানের আকাশপথ যদি ভারত ব্যবহার না করে তাকে অনেকগুলো দেশ ঘুরে আসতে হয়। এবং এর প্রথম বলি হয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে সফরে ছিলেন এবং যখন এই ধরনের নিষেধাজ্ঞা পাকিস্তান দেয় যে তাদের, অর্থাৎ ভারতের কোনো বিমান পাকিস্তান হয়ে যেতে পারবে না, তখন নরেন্দ্র মোদীকে বহু দেশ বহু এলাকা ঘুরে তারপর যেতে হয়েছে। এবং এটি যদি 1 মাস মানে থাকে, বিলিয়ন ডলার প্রতি মাসে, মানে জেট ফুয়েল বাবদ ভারতের এভিয়েশন খাতে অতিরিক্ত খরচ হবে। এবং ভারতের যে এখন পরিবহন খরচ, আকাশপথে পরিবহন খরচ, এটি দ্বিগুণের চাইতে বেশি হয়ে যাবে, যা ভারত সামাল দিতে পারবে না। তো এইরকম বেসামরিক খাতে, কূটনৈতিক খাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধকে সামরিক খাতে নেয়ার জন্য নরেন্দ্র মোদী এবং তার গদি মিডিয়া এবং একই সঙ্গে ভারতের যে
উন্মত্ত জনতা তারা রীতিমতো মাঠে নেমেছে, আন্দোলন শুরু করেছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী রীতিমতো না করে দিয়েছে যে তারা এই যুদ্ধ করতে পারবে না। এর কারণ হলো কোভিড, অর্থাৎ এই করোনার সময় থেকে এ পর্যন্ত ভারতের মিলিটারিতে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি। ফলে ভারতের যে শক্তিমত্তা দরকার সামরিক বাহিনীতে, তার চেয়ে 1.5 থেকে 2 লাখ সৈন্য ঘাটতি রয়েছে। কিন্তু পাকিস্তান কিন্তু তার সামরিক বাজেট কমায়নি। 2 নম্বর হলো যে এ যাবৎকালে এই গত সেই কোভিড থেকে এ পর্যন্ত তাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, ট্যাঙ্কগুলো রয়েছে, এগুলো মহড়ার জন্য তারা ব্যবহার করেনি। ফলে প্রায় সব কিছুই অকেজো রয়েছে। ভারত এই অর্থগুলো অন্য খাতে ব্যয় করেছে। ফলে ইতিমধ্যে যে জিনিসটা দেখা গেছে যে এই যুদ্ধের মহড়ার স্বরূপ যে ভারতীয় ফাইটার প্লেনগুলো, রাশিয়ার নির্মিত যে ফাইটার প্লেনগুলো, এগুলো মহড়া দিতে গিয়ে তারা বিভিন্ন জায়গাতে বিধ্বস্ত হচ্ছে এবং এরকম একটা খুবই পাওয়ারফুল বিমান, তো সেই বিমান কি করলো, আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে বসলো এবং এটি নিয়ে পুরো ভারত তোলপাড় যে যারা একটি বিমান চালাতে পারে না সেই বিমান দিয়ে কি আক্রমণ করবে। এর আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলো, তখন ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর নাম করে একটা ফাইটার প্লেন সেখানে পাঠিয়েছিল। তো সেই প্লেন পাকিস্তানের মাটিতে বিধ্বস্ত হয়। তারপরে প্যারাশুটে করে যখন সেই পাইলট সেখানে নামে, তখন একজন শিখ পাইলট, তো তাকে পাকিস্তানের ধরে, প্রথম মারধর করে, পরে যখন পরিচয় পায় তখন মারধর বন্ধ করে এবং তারা পাকিস্তান আর্মির অধীনে সেই লোক ছিলেন এবং তার অনেক লম্বা মোজ ছিল। তো পাকিস্তানের লোকজন তাকে খুব আদর যত্ন করেছে, কিন্তু যাওয়ার সময় মোজগুলো কেটে দিয়েছে আর কি, লম্বা মোজ ছিল। তো এটা নিয়ে এখন পর্যন্ত হাসাহাসি হয়। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সামরিক বাহিনীর যিনি প্রধান, সেনাপ্রধান, তিনি একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং পুরো পাকিস্তান না খেয়ে মরে যাব, রক্ত দেব, কিন্তু কোনো অবস্থাতেই এই ভারতকে একটু ছাড় নয়। বিলাওয়াল ভুট্টো, যিনি এখন বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে সিন্ধু নদী দিয়ে পানি আসবে, নচেত ভারতের জনগণের বা ভারতীয়দের রক্ত আসবে। এর চেয়ে আর কোনো কঠিন কথা হতে পারে না। তো এখন ভারত কি যুদ্ধ করবে বা যুদ্ধ করার ক্ষমতা রাখে কিনা, এটা নিয়ে আমরা কিছু বলার আগেই ভারতের যে সামরিক বিশেষজ্ঞ রয়েছে তারা নানা রকম কথাবার্তা বলছেন এবং জেনারেলরা, সাবেক জেনারেলরা রেগে মেগে একেবারে রীতিমতো নরেন্দ্র মোদীর 14 গোষ্ঠী উদ্ধার করছেন যে এই অসম যুদ্ধ, এখানে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গেলে মার খেতে হবে। কিন্তু এই ঘটনা কিন্তু আগে হতো না। এই কোভিডের আগে, অর্থাৎ 2021 সনের আগে ভারতীয় সাবেক জেনারেলরা এই সবসময় ভারতকে উদ্বুদ্ধ করতো যে তোমরা যুদ্ধ করো, কিন্তু এখন সেটা উল্টো হয়ে গেছে। তো এরকম একটা যুদ্ধ অবস্থা যখন ভারতের সাথে পাকিস্তানের সাথে চলছে, তারই প্রাথমিক প্রস্তুতি হিসেবে সীমান্তে স্থল যুদ্ধ গোলাগুলি হচ্ছে প্রতিদিনই, এবং সেই গোলাগুলি তো বাংলাদেশের বিএসএফের সাথে ভারতের, বাংলাদেশের বিজিবির সাথে ভারতের বিএসএফের না, ওখানে যে গোলাগুলি, সেখানে পৃথিবীর সবচেয়ে দামি গোলা বারুদ, দামি অস্ত্র কন্টিনিউয়াসলি, সেখানে কি হতে পারে ওইরকম অস্ত্রের মহড়া একমাত্র ইউক্রেন এবং রাশিয়াতে এই মুহূর্তে হচ্ছে। আফগানিস্তানে হয়েছিল, যেখানে রাশিয়ান অস্ত্র এবং আমেরিকান অস্ত্র মুখোমুখি হয়েছিল। ঠিক এখানেও ঠিক একই অবস্থা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুটো মানে রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া, তাদের সবচেয়ে সর্বাধুনিক মারণাস্ত্রগুলো এখন এখানে ব্যবহৃত হচ্ছে। তো এই যুদ্ধের আভাস কিন্তু আবার আমাদের বাংলাদেশেও চলে এসেছে। এর কারণ হলো ভারত যে কাজটি করবে, পাকিস্তানও যে কাজটি করবে, সেটি হলো যখন এই যুদ্ধটা জলে এবং স্থলে অনিবার্য হয়ে পড়বে, তখন এই যুদ্ধটা কেবলই মাত্র ভারত তার ওয়েস্টার্ন ফ্রন্টে, পশ্চিমাঞ্চলে রাখবে না। এটাকে ওই যে সিমলা চুক্তি বাতিল করেছে, এবং ওই সিমলা চুক্তির মধ্যে কিন্তু 1971 সনের মহান মুক্তিযুদ্ধের পরে এখানে যে পাকিস্তান সৈন্যরা ধরা পড়েছিল, যারা ভারতে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়েছিল। এখন সেই চুক্তিটি, অর্থাৎ 1971 সনে যে আত্মসমর্পণের যে দলিলটা হয়েছিল বাংলাদেশে, সেটি হলো ভারতীয় বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর, এবং ওই আত্মসমর্পণের দলিলের প্রেক্ষিতে পাকিস্তানি 93,000 সৈন্যদেরকে তারা
বন্দি করে নিয়ে গিয়েছিল এবং সিমলা চুক্তির মাধ্যমে সেদেরকে ফেরত দেওয়া হয়েছিল। এখন সেই চুক্তি যদি তারা রহিত করে দেয়, তাহলে পাকিস্তান সংগতির কারণে বলতে পারে যে তাহলে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটি আমাদের এখন। আবার ভারত বলতে পারে যে আমরা চুক্তি বাতিল করেছি, কাজেই আমরা এই অংশটা আমাদের অধিকৃত, আমরাই তো অধিকার করেছিলাম, কাজেই আমাদের অধিকৃত ভূমি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম, এখন আমরা দিলাম না, তোমাদের কবল থেকে বাঁচানোর জন্য আমরা আবার সেটা দখল করে নিলাম। এবং এই কাজ তারা যে করতে পারে বা এরকম একটা সম্ভাবনা যে তৈরি হতে পারে, তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিলিগুড়ি করিডর, যেটাকে চিকেন নেক বলা হয়, উত্তরবঙ্গের চিকেন নেক, সেখানে তারা ব্যাপক অস্ত্র, গোলাবারুদ এবং বিমান বাহিনীর যে মারণাস্ত্রগুলো রয়েছে তারা সেগুলো সেখানে সমাবেশ করেছে। ফলে কাজেই যদি পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হয়, সে যুদ্ধ বাংলাদেশেও আঁচ ফেলবে এবং বাংলাদেশকে এই যুদ্ধে পাকিস্তানও জড়িয়ে ফেলবে, ভারতও জড়িয়ে ফেলবে। আর ওদিকে আমাদের তো রোহিঙ্গাদের সমস্যা আছেই। তাহলে বুঝতে পারেন যে কাশ্মীরে যে সেই সমস্যা, এই সমস্যাটা আমাদেরকে কতটা চাপের মধ্যে ফেলেছে। মহান আল্লাহ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করুন, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন, হেফাজত করুন এবং দয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আজকের এই নিউজটা দেখে এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।